দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকেও আমরা কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে আমাদের যে হত্যাকাণ্ড ভিতরে সংঘটিত হয়েছিল 25শে ফেব্রুয়ারি, সেই বিষয়টি নিয়ে তার এক যুগ পূর্তি উপলক্ষে আমরা আজকেও এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আজকে এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, কর্নেল অবসরপ্রাপ্ত শহীদউদ্দিন খান। শহীদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আপনি ভালো আছেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি। শহীদ ভাই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি একটি দুঃখজনক খবর শুনলাম। আমি জানি যে আপনি আপনি ভালো নেই, আপনার মন ভালো নেই। আপনার ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি। আপনার ছোট ভাইকে র্যাব ধরেছে, অস্ত্র দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তো এবং আপনার পরিবারের উপরে বিভিন্ন সময়ে নানা দুর্যোগ গেছে। আপনার আরেক ভাই এখনো নিখোঁজ আছেন আমি যতটুকু জানি। তো আপনার স্টাফকে মেরে ফেলা হয়েছে, যেটি আল জাজিরা সহ মানে আমেরিকান সিনেটরদের চিঠিতেও যে রেফারেন্সটি এসেছে। তো সবকিছু মিলিয়ে এই যে আপনার ছোট ভাইকে কেন তারা গ্রেপ্তার করলো, তো আমি যতটুকু জানি উনি ব্যবসায়ী মানুষ। কি মনে করেন? আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই খুব সংক্ষেপে। জি, ধন্যবাদ। এটা আসলে দুঃখজনক। আজকে আমার মা-বাপ থাকলে হয়তো আমার আরো কষ্ট লাগতো। বিষয় হলো যে এই ছোট ভাইটা বিদেশেই ছিল বেশিরভাগ এবং অত্যন্ত ভদ্রনম্র, খুব কর্মঠ এবং সে বা জোর করেই আমার শাশুড়িকে হেল্প করার জন্য এই মাসে ২ বার গেছে কুমিল্লাতে এই পাসপোর্ট ড্র করার জন্য। থার্ড টাইম যাচ্ছিল পাসপোর্ট হেড অফিসের চিঠি নিয়ে পথিমধ্যে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওটা শুধু আমি জানতাম, তার লয়ার জানতো, হয়তো আমার শাশুড়ি জানতো যে সে কুমিল্লা যাচ্ছে। এখন কে খবর দিল, কি ট্র্যাক করলো জানি না, র্যাব ধরে ফেলেছে। র্যাব ধরে অস্ত্র তো জানেন, অস্ত্র দেওয়া তো কোনো বিষয় না। আমার লাইসেন্স করা অস্ত্রের উপরে তারা যাবজ্জীবন দিয়েছে, আর ওটা তো কোনো বিষয় না। এই যে আপনার যে করলো র্যাবের, এ তো নিশ্চয়ই ডিজিএফআই এর অর্ডার বা সামরিক বাহিনীর যদি কোনো অফিসার থাকে। এগুলো তো এত নোংরামি। এতে একে কষ্ট দিয়ে লাভ নাই তো। 2019-এ কষ্ট দিয়েছে, আমার অনেক স্টাফের খবর নাই, আমার লয়ারের খবর নাই। আমার ২ জন এখন জেলে, একজনকে তো মেরেই ফেলেছে ক্যাপ্টেন জহুর। তার ছেলে আর্মিতে মেজর, সে তার বাবার বিচার পাচ্ছে না। এগুলো করার কারণ কি? আমার বড় ভাই ৭০ বছরের বয়স, তাকে মুক্তিযুদ্ধ, তাকে নিয়ে গেছে, প্রায় ক্রস ফায়ার করবে যে আপনার ভাইকে বলেন সমঝোতা করতে। তো সবকিছুর মূলে হলো আমার সমঝোতা করতে হবে, ফেরত যেতে হবে। কিন্তু মাদার অফ মাফিয়ার কোনো ক্ষমা নাই। বিপ্লব হবেই। বিপ্লব উইল বি দেয়ার। ধন্যবাদ, ধন্যবাদ কর্নেল শহীদ। দিস ইজ দ্য স্পিরিট। কারণ আমরা আসলে কারো বিপক্ষে না, আমরা আমাদের দেশের পক্ষে। এখন দেশের পক্ষে কথা বলতে যে যারা এইসব নির্দেশ পালন করছেন, আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করতে চাই যে এটিও আসলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একজন নিরপরাধ মানুষকে এভাবে বিপদে ফেলার কি বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। তো আশা করি কর্নেল শহীদ, আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে আপনার ছোট ভাইকে মুক্ত করে আনবেন এবং তিনি নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা করি। তো আপনার কাছে আমরা বিডিআর বিদ্রোহ নিয়ে আলোচনায় ঢুকতে চাই। আপনি দর্শকদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, বলেছেন যে সে সময়ে আপনি বাংলাদেশে ছিলেন এবং আপনি জেনারেল তারেক সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার ছিলেন। তো অনেকেই মনে করেন, দর্শকদের অনেকেই মনে করেন যে আপনার কাছে বিডিআর বিদ্রোহ সংক্রান্ত অনেক গোপন তথ্য আছে। তো আমি এই বিষয়টি সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি জানেন, এবং আমি যদি আপনাকে একটু ছবি দেখাই, আপনি কি এখানে ছিলেন যে বিডিআর এ যখন সেনাবাহিনীর যখন অবস্থান নেয় চারিদিকে, তখন কি আপনি ছিলেন? আমি যদি এই ছবিটা দেখাই, আপনি কি বলতে পারেন যে আপনার অবস্থান কোথায় ছিল? না, 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 আমি কখনো আমি বের হই নাই। আমি বাসায়, আমি সবসময় ঢাকাতে লুঙ্গি পরে বাসায় থাকি। বুঝতে পেরেছেন? আমি তারেক সিদ্দিক যদি ডাকতো তার বাসায় সন্ধ্যায়-টন্ধ্যায় যেতাম। আর এসব জায়গায় আরো কাহিনী আছে, আমি বলবো। এহেড আমি আরো বলবো। কি মনে করেন তারেক সিদ্দিকী সাহেব সেখানে ছুটে গেলেন? আমাদের কোথায়? আমি তো তারেক সিদ্দিককে বিডিআর এর ওখানে যাওয়ার কথা শুনিনি। আপনি কোথায় পেলেন? এই যে রিয়াজ? এটি সম্ভবত আপনার, আপনি দেখছেন শাহাদা খাতুন আছেন, ওই যে ওইখানে পেছনে আজমিনকে দেখা যাচ্ছে। এটা সম্ভবত আবাহনী মাঠের আশেপাশে
আশেপাশের ছবি, যখন সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়, এটি সম্ভবত 26 বা 27 তারিখের ছবি। কিন্তু আমি তারেক সিদ্দিকীর সাথে কথা বলেছি, আমি বাসায় লুঙ্গি পরেছিলাম, জি। আজিজ আমার বাসায় ছিল, হুম, আরেকজন অফিসার ছিল, সে রিটায়ার করেছে, সিনিয়র অফিসার, নাম বলবো না, দেশে আছে, আবার খুব বিপদে পড়ে। তো হুম, আমি ফোনে স্যারের সাথে কথা বলেছি, স্যার কি হচ্ছে, মানুষ তো মেরে ফেলতেছে, হ্যাঁ আমরা প্লেন টেলেন উড়াবো এখনই, জাস্ট তাও আর কি 50টা কল দিলে একটা ধরতো, তো ধরে মানে সেদিন জানতে চাচ্ছিল। হুম। কিন্তু উনি যে বিডিআর এলাকায় গেছে, দ্যাট হি ডিড নট টেল মি, বাট ইটস এ রিয়ার ফটোগ্রাফ, আপনি পেলেন কোথায়? হ্যাঁ, ইটস ভেরি রিয়ার। কত রেয়ার, কত কিছু এসে জমে আছে শহীদ আই মিনারে। এম সারপ্রাইজড। তো ফার্স্ট টাইম দেখলাম, মনে হয় ফার্স্ট টাইম মিডিয়াতে আসছে এটা কখনো। না, আসে নাই বোধহয়। ও মাই গড। তো আপনি কি মনে করেন, এই যে ধরেন জেনারেল তারেক সিদ্দিকী একজন যিনি সেনাবাহিনীর একজন জেনারেল, তিনি সেখানে, আমি দেখছি এখানে। চোর বাটপার এগুলা। আমি বলি, আপনি যেহেতু বলেছেন, আমি আমার যখন চাকরি চলে গেল 31st মেতে আমাকে বের করে দেওয়া হলো। সে তখন খুঁজে বেড়াচ্ছিল যে একজন হাইলি ক্যারিয়ার অফিসার দরকার তার পাশে, সে বিরোধী দলের নেত্রীর সাথে আছে। তা আমি তাকে চিনিও না কখনো। আমাকে একদিন ফোন করেছে, মে মাসের 31 মেতে চাকরি গেল, জুন মাসের সে 5-6 আপনি তারিখ। আপনি চিনেন না কেন বলছেন? সেনাবাহিনীর ভিতরে আপনি তাকে চিনতেন না বা জানতেন না? এ খুব চুপাহর রুস্তম রে ভাই। এমনকি সেনাবাহিনীর অনেকেই জানে না যে সে ওই যে মাদার অফ মাফিয়ার ছোট বোন, যে জুনিয়র মাদার অফ মাফিয়ার দেবর, অনেকে জানতো না। আমরা চাকরিজীবী, আমরা এইসব বাটপার টাটপারদের খবর রাখার কথা না। আমি যখন বিএম 46 ব্রিগেড, তখন সে এজি আচ্ছা। সে ডেমনস্ট্রেশনের কন্ডাক্ট আমি করেছি আর সেনাকুঞ্জে, মানে ডেমনস্ট্রেশন ওইটার করা হয়েছিল, পুরো আর্মির লোকরা এসেছিল ওখানে। ওই যে ব্রিগেডিয়ার আজমি, যে জি। সেও সেও তখন মেজর ছিল, ডিকিউ, সে ইসে ছিল ময়মনসিং এ, সেও এসেছিল। এখন যে তার তো এখন কোনো খবর নাই, ব্রিগেডিয়ার হয়ে কি হয়ে গেছে। তো অনেকেই ছিল ওখানে, পুরো আর্মির থেকে রিপ্রেজেন্টেটিভরা আসছিল। সেদিনই আমার দেখা হয়েছে, বিকজ এজি ওয়াজ দ্য চিফ গেস্ট, হি ওয়াজ দ্য মেজর জেনারেল এট দ্যাট টাইম। আওয়ামী লীগের শেষের দিকে, আমি তখন 46 ব্রিগেডের বিএম, ওই দেখেছি। তারপরে যখন চাকরি আমার চলে গেল, তারও চলে গেল, হুইন হি কল মি, তখন আমি জাস্ট যেতে পারি নাই, কারণ আমি চাকরি খুঁজতেছি। 39 জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, পাচ্ছি না, এমন খুবই খারাপ অবস্থা, 3 বাচ্চা নিয়ে। তারপরে তখন আমার মনে হলো যে একটা লোক তো আমাকে ফোন করছিল, তাকে ফোন করি। প্রায় 3 মাস পরে আই ফোনড হিম, সে আমার ফোন সেভ করে রেখেছিল। দেন আমি গেলাম, উনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করলেন একটা মিলে। ওখানে 3 দিন চাকরি করব, 4 দিন তার সাথে কাজ করব। 4 দিন রাত্রে করব, কিন্তু মানে 7 দিনই রাত্রে করি, দিনে শুধু 4 দিন, দিন রাত 4 দিন, জাস্ট বিরোধী দলের মানে অফিসিয়াল কাজকর্ম ইত্যাদি, কোঅর্ডিনেশন এন্ড অল দিস থিংস, যা হয় আর কি। কিন্তু পাওয়ারে আসার পরেই বিশেষ করে তার ওয়াইফকে মনে হলো কি, ওই যে আছে না আমাদের কোরআনে, বিলকিস বেগম, ওই যে আপনার কি নাম যেন, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু যে জিন পাঠিয়েছিল, বিলকিস বেগম, ওরকম বিলকিস বেগম হয়ে গেছে আর কি, রানী হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো রানীর মতো, আমি তো রানী পছন্দ করি না, তাহলে তো সেনাবাহিনীতে থাকতাম। রানী রাজা আমি পছন্দ করি না, আমি কাজ পছন্দ করি। তো দেন আই স্টার্টেড, আমি উইথড্রয়িং শুরু করেছি তার কাছ থেকে। তো 2009 আমি দেশ ছেড়েছি। ওই 2009 তার চেহারা দেখার পরেই আমি প্রসেস শুরু করেছি টু লিভ দ্য কান্ট্রি। তখন এটার ঘটনাটা ঘটলো। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগে তো হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টার, তাই না? এমপি টেমপি সবাই আছে। সবাই কি গুন্ডাতন্ত্রের মধ্যে? এমনকি কাদের আছে না, ওই যে কাদের কি জানি নাম, ওই যে জেনারেল সেক্রেটারি, সেও গুন্ডাতন্ত্রের মধ্যে নাই। আপনি বুঝতে পেরেছেন? গুন্ডাতন্ত্র একটা কোটরি, ওখানে আপনাকে সবসময় থাকতে হবে। সে যখনই শুনেছে আমি লন্ডন চলে যাচ্ছি, সেখান থেকে সে আমার খেপা, কেন যাচ্ছি, এত সুন্দর কাজ করেছি, এত কিছু হোয়াইট মানি কামাই করতে পেরেছি, তা এরকম একটা অ্যাসেট কেন সে ছাড়বে? তো চলে আসাতে সে মনে করেছে যে ভবিষ্যতে আমি আই উইল পুট হিম ইন প্রবলেম। সো বিডিআর এর যখন ঘটনাটা ঘটে, আমি তো শুনে স্টান্ট হয়ে গেছি। দেন আমি ফোন করে তাকে পাই নাই, দুপুর পর্যন্ত পাইনি। দুপুরের দিকে আমার ফ্যামিলি, তখনও আমরা লন্ডনে আসিনি, এটা ফেব্রুয়ারি ঘটনা, আমরা তো লন্ডনে আসছি নভেম্বরে। তো আমি তো সিভিলিয়ান, আমি তো আর আর্মি টার্মিতে না। আর ওই যে কোটরির মধ্যে তো না,
কোটরি তো সে শুনতেই পারছি আমি লন্ডনে যাচ্ছি। কোটরিরা সব সব ষড়যন্ত্র জানে কতিপয় লোক। আপনি কি তার ওয়াইফ, মানে আপনি কোটরি এমন জিনিস তার আপনজনও জানবে না, শুধু কিছু লোক জানে যদি জড়িত না হন, যেমন আজ জড়িয়ে। কিন্তু 2009 সালে তো আপনার সঙ্গে সম্পর্ক তো এতটা অবনতি হয়নি, ভালোই তো সম্পর্ক। অবনতি হয়নি, বাট ওই ঘটনা জানা তো সম্ভব না, হোয়াট দে আর ডুইং না ডুইং। বাট তারেক সিদ্দিক প্রায় মাসখানেক পরে হবে বা তারও কম বেশি, তার বাসায় আমাকে বলছে আজকে, যেটা আপনাকে আমি বলেছিলাম আমি বলতে চাই, সেটা হলো আরো কিছু আছে আজিজ তারেক সিদ্দিকের বিষয়টা আমি বলতেছি। আর তারেক সিদ্দিক আমাকে বলছে, শহীদ, যে অফিসার গুলো মারা গেছে বিডিআর ইসে, আমি বললাম হ্যাঁ স্যার, আমারই তো 9টা কোর্সমেট, মোস্ট অফ দেম আর ক্লাউন অ্যান্ড আনকুল। আমি সাথে সাথে আমার রাগ প্রচন্ড বেশি, একটু হঠাৎ খেপে যাই, কিন্তু সে তো বিগ মাফিয়া। আমি খেপে যেও আই কুড কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ঢোক গেলে আমি বললাম, না স্যার, আমার 9টা অফিসার তো চেনেন স্যার, দে অল আর জুয়েল, লাইক এলাহি, কর্নেল এলাহি, যে প্রেসিডেন্ট এরশাদের ভাগনা, অত্যন্ত জুয়েল অফিসার ছিল জিনাদা ক্যাডেট কলেজ। তারপরে আমার আক্তার, হি ইজ দ্য 4th ম্যান অর 3rd ম্যান অফ আওয়ার কোর্স, সে মারা গেছে। জাহিদ, জুয়েল এক একজন অফিসার। আমাদের কোর্সেরই 9 জন, 8 জন হলো আমার কোর্সের, আরেকজন হলো আমাদের থেকে রেলিগেট হয়ে 9 নং কোর্সে গিয়েছিল। Fantastic officers we have lost. All clowns and uncouths have died there, and that was also main reasons that I leave the country. নালে এর সাথে আমার খুনাখুনি হয়ে যাবে, বিকজ পরবর্তীতে এই ধরনের কথা বললে আমি গলা চিপে ধরবো হয়তো। এই যে আপনি যদি বলছেন যে সবাই শোকার্ত, শোকাহত, কান্নাকাটি, তো ধরেন সেনাবাহিনী, বাংলাদেশের দেশ রক্ষা বাহিনী, একটি সর্বোচ্চ বাহিনী, তারা কোথায় ব্যর্থতা কোথায়? অর্থাৎ কেন এরকম একটি বিদ্রোহ দমন করা গেল না তাৎক্ষণিক মুহূর্তে, যেখানে আমরা জানি প্রায় 44 মিনিট সময় পেয়েছিল সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে, অনেককেই টেলিফোন করেছিলেন, জেনারেল শাকিল, কর্নেল গুলজার। এখন ধরেন বিডিআর হেডকোয়ার্টারের যে অবস্থান, মানে খুব কাছেই কিন্তু ক্যান্টনমেন্ট, খুব কাছেই পুলিশ হেডকোয়ার্টার, খুব কাছেই র্যাব হেডকোয়ার্টার, খুব কাছেই আনসার সদর দপ্তর, অর্থাৎ মানে হার্ট অফ দ্য সিটি। যদি 44 মিনিটে যদি এরকম একটি ঘটনায় যদি কোনো সাপোর্ট না আসে, তো আপনি কি মনে করেন? এখন আপনারা তো সেনা কর্মকর্তা ছিলেন, আপনাদের অনেক রকমের নিয়ম কানুন আছে, যেমন একটি সম্ভবত আমি জানি যে স্ট্যান্ডিং অপারেশন প্রসিডিউর, যে কোনো তাৎক্ষণিক বিষয়ে কাজ করার জন্য একটি গ্রুপ সবসময় প্রস্তুত থাকে। আপনাকে যেটা আমি বলবো, এখানে মনু আহমেদকে ধরে এনে একদম রাস্তায় ফাঁসি দেওয়া উচিত, মাদার অফ মাফিয়াকে ফাঁসি দেওয়া উচিত। কেন বলছি? হোয়াট ইজ দ্য মিলিটারি ল? ওখানে মনে করবেন আর্মি অফিসাররা কমান্ড করে, কিন্তু আর্মি অফিসাররা ওখানে যায় কি হিসাবে? ডেপুটেশনে। সো এনি আর্মি অফিসার আর গ্রুপ অফ আর্মি অফিসার যখনই 4 জনের বেশি, ওটাকে আমরা বলি জেনোসাইড, দে আর আন্ডার অ্যাটাক। যখনই এমন হবে তখন কারো পারমিশনের জন্য কোনো লোকাল কমান্ডার ওয়েট করবে না, দে উইল গো ফর রেস্কিউইং। এখানে প্রাইম মিনিস্টারের কোনো আদেশ নাই। এখানে একটা নাটক খেলা হয়েছে, 3টা চিফকে নিয়ে আটকে রেখেছে, দিস দ্যাট। এখানে মনু আহমেদ আদেশ নিবে মানে আমার অফিসার ওখানে মারা যাচ্ছে, মিলিটারি অফিসার্স। এটার জন্য আদেশের কোনো প্রয়োজন নাই তো। আর আপনি সাপোর্ট বলছেন কেন? সাপোর্ট হবে না তো, অ্যাটাক হবে। সাপোর্ট তো অন্য জিনিস, অ্যাটাক হবে। ইট ইজ আ ম্যাটার অফ সেকেন্ড। আমাদের ছিল কি বলে, এপিসি ছিল, ট্যাঙ্ক না হয় সাভারে আছে, দেরি হবে, বা সাভার থেকে দেরি হতো না ট্যাঙ্ক আনতে। রাস্তা ক্লিয়ার করে দিবে, 1 মিনিটের মধ্যে ঘোষণা করবে বিডিআর এর চারিদিকে যে সিভিলিয়ানরা আছে, বাসাবাড়ি আছে, আপনারা খালি করে দেন। 2 মিনিটে সবাই খালি করে চলে যাবে। কোনো প্লেন, হেলিকপ্টার কিচ্ছু দরকার ছিল না, ট্যাঙ্ক স্ট্রেট ওয়ে ঢুকে যাবে গেট ভেঙে। বিডিআর এর তো স্মল আর্মস, শুধু কোনো নাই তো, কি বলে, ট্যাঙ্ক টুং এগুলো নাই তো। এখন হয়তো এপিসি আছে, আই এম নট শিওর। স্ট্রেট ওয়ে ঢুকে যাবে। এটা মানে ইট ওয়াজ আ ম্যাটার অফ মোমেন্ট।
ঘটনা হচ্ছে যেখানে মাদার অফ মাফিয়াই ইনভলভ কিলিং মিশনে, যেখানে মনু আহমেদই ইনভলভ, তা আপনি এটা কি করে আশা করেন? হাউ ডু এক্সপেক্ট এই যে কিলিংটা হয়েছে? দিস ওয়াজ এ মিশন, ওয়েল অর্গানাইজড মিশন। এটা দুই একটা পত্রিকায়ও কিন্তু আসছিল তারেক সিদ্দিকের ব্যাপারে, আমি জানি না ওগুলো আপনি পেয়েছেন কিনা। একটা পত্রিকায় এসেছিল যে তারেক সিদ্দিক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে সামওয়্যার ইন কুমিল্লা অর কসবা এরিয়াতে যে ট্রেনিং করে 100 জন কমান্ডো ট্রেনিং করিয়ে নিয়ে আসছে ফর দিস কিলিং মিশনস এন্ড অল দিস থিংস। এটা তো পত্রিকায় আসছে, প্লিজ পত্রিকায়, এবং তারেক সিদ্দিকের নাম আসছে ওটাতে, বুঝতে পেরেছেন? তা আমি যেটা বলছি, তারেক সিদ্দিক তো এটা বলেছে, তারপরে যখন কিলিংটা হয়ে গেল আজিজকে ওখানে ইনভলভ করলো। প্রথম গেল লেফটেন্যান্ট কর্নেল হিসেবে 44 ব্যাটালিয়নে, তারপরে আরো কয়েকটা অফিসারের নাম তো এসছে, আমি ওদের নামটা নিতে চাই না খামাখা। তারপরে এখানে নাম নিয়ে হবে কি, হাসিনাকে দলিত হয়ে যায়। ইজ দি মাদার অফ মাফিয়া। ওর বাবা সারা জীবন হত্যা করে বেরিয়েছে, সে হত্যা ছাড়া কি বোঝে? এরা রাজনীতি করেছে হত্যা, এবং হত্যার মাধ্যমে পুরো ফ্যামিলি ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বলেছে না তুমি যেটা করবে সেটাই হবে, সব ধর্মেই বলা আছে, শুধু ইসলাম ধর্মে না। তো কর্নেল শহীদ, আপনি নিজে বিডিআরে দীর্ঘদিন কর্মরত ছিলেন, এবং আমরা যদি আমি যতটুকু জানি যে আপনি বেশ কৃতিত্বের সঙ্গে বিডিআরে আপনার দায়িত্ব পালন করেছেন, এবং খুব সেন্সিটিভ যে সীমান্ত এলাকা চাঁপাইনবাবগঞ্জে আপনি দীর্ঘদিন ছিলেন, এবং আপনার সেই জন্য আপনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তো বিডিআর বিদ্রোহের এই যে অপারেশন ডাল ভাত, এই যে বলা হচ্ছে যে তাদের রেশন বৃদ্ধি, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, এই যে দাবি দেওয়া, আপনি তো বিডিআর সদস্যদের খুব কাছে থেকে দেখেছেন, আপনার কি মনে হয় যে তারা কি এইসব দাবি দেওয়া নিয়ে কি তারা এতটা ব্রুটাল হতে পারে? তারা তাদের ডিজিকে মেরে ফেলবে, তারা তাদের সিও কে মেরে ফেলবে, তারা তাদের আর্মি অফিসারদের প্রতি এই যে আক্রোশের জায়গাটা, এটা যদি একটু বিশ্লেষণ করেন। ইট ইজ নেভার। এরা আর্মি অফিসারকে এত রেসপেক্ট করে। দেখেন, আমি মিশন থেকে আসলাম, ওই মনু আহমেদি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছিল, মানে বিএনপি আসার পরপরই তো আমার পিছনে লেগেছে বেলাল, কিছুদিন আগে যে চিফ ছিল বেলাল বদমাইশটা। ওইগুলা একদিন সময় মতো বলবো, ওগুলা ডকুমেন্ট এখনো আমার কাছে আছে কি করেছিল। তো আমার মিশন থেকে এসে আমি নিজে ফাইট করেছি, মিশনে প্রায় আমার 35 লক্ষ টাকা পাওয়ার কথা, সেটা মায়া ছেড়ে দিয়ে ফাইট করে আমি জয়ী হয়েছিলাম। যখন ফেরত আসছি দেখি আমার পোস্টিং অর্ডার বিডিআর। তা আমরা বিডিআর এর সম্পর্কে একটা আইডিয়া, এটা আপনার জানা উচিত। আমাদের একটা আইডিয়া ছিল বিডিআর এর সব মাল সামানা অফিসাররা যায়, এবং বলতো কি নাম জানি অফিসার, মানে সানাউল্লাহ টাইপ অফিসাররা যায়। তো আমার পোস্টিং দেখে আমি ফোন করলাম এএমএস, তখন লেফটেন্যান্ট কর্নেল 5th লং কোর্সের, নামটা বলছি না। আমি স্যার, ডু আই ডিজার্ভ টু গো টু বিডিআর? হোয়াই ডিড ইউ পোস্ট মি টু বিডিআর? শহীদ, তুমি বিডিআর এর পোস্টিং অর্ডারটা দেখো, তোমার সাথে অনেক আরো ভালো ভালো অফিসাররা যাচ্ছে, তোমার সিনিয়র এন্ড অল আর গুড অফিসার্স, স্টাফ কলেজ, গ্লোবাল স্টাফ কলেজ করা, প্লাস পাওয়া, সবাই যাচ্ছে। তা আমি পোস্টিং অর্ডারটা সে আমার কাছে পাঠিয়ে দিল, দেখলাম যে হ্যাঁ। এটা কেন আমাদের গুড ইমপ্রেশন ছিল না, এটাই ভুল করেছে প্রত্যেকটা সরকার। আমি বিএনপি সরকারকে এখানে একটু ক্রেডিট দিতে চাই। আমার পোস্টিং হয়েছিল 2001 এর শেষের দিকে বা 2002 এর দিকে। তো পোস্টিংটা দেখলাম যে বিএনপি সরকার একটা ভালো নিয়েছে, যে দেয়ার শুড বি স্মার্ট অফিসার্স গোয়িং টু বিডিআর। আমি বিডিআর এ যে বুঝলাম কি জানেন, যে বিডিআর এ বাংলাদেশের ফাইনেস্ট অফিসার, যদি বাংলাদেশের আর্মির অফিসারদেরই পাঠাইতে হয়, আমার মতে বিডিআরও তাদের অফিসার নিজের হওয়া উচিত, ভবিষ্যতে হওয়া উচিত ছিল। এই না যে সিভিল ক্যাডার করে আনসারের মতো, একদম এই কমিশন অফিসারের মতো ট্রেনিং দিয়ে আনতে উচিত, যদি ভবিষ্যতে সুযোগ এটা করা হবে। তারপরে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর অফিসার বা কেউ যদি দেশকে শান্তি সময়ে সার্ভ করতে চায়, তাহলে বিডিআর এ যাওয়া উচিত। আপনি 24 ঘন্টা জাতিকে সার্ভ করতে পারবেন। ওখানে শুধু এন্টি স্মাগলিং না কিন্তু কনক সাহেব, ওখানে ই শুড বি এ গুড অ্যাম্বাসেডর। কেননা আপনি যে কাউন্টার পার্টের সাথে কথা বলেন, তাদের সাথে ইউ গট টু বি রিয়েলি ডিপ্লোম্যাট টু উইন ওভার মেনি থিংস ওভার দ্য টেবল। এই বিডিআর
এই সৈনিকটা সো স্মার্ট, আর্মি অফিসারদের বিরুদ্ধে বেমানি করছে, আর্মিটাকে ধ্বংস করছে যে আজিজের মতো চিফ এনে। বিডিআর ইজ এ ভেরি ডিসিপ্লিন ফোর্স, আই এম টেলিং ইউ। ওইটা একটা কিলিং মিশন ছিল, কতগুলো সোলজারকে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল তারা নিজেকে ডিফেন্ড করার জন্য, আর কতগুলোকে ক্ল্যাক্স তৈরি করে না যে তোরা এসব কথা বলবি ইত্যাদি, জয় বাংলা টাংলা সব বলছে। সে বিডিআররা তার অফিসারদের মারবে, রেপ করবে অফিসারদের ওয়াইফতে। আই ডোন্ট বিলিভ ইট। এটা তৈরি করা হয়েছে কিছু লোককে। কিন্তু আপনি জানেন যে এটির এক রকমের একটি বিচারের একটি কাগজ রায় দেওয়া হয়েছে, যে জায়গাতে আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। এই মামলার রায় দেওয়া হয়েছে 5ই নভেম্বর 2013 সালে, এবং 15ই সেপ্টেম্বর 2013-তে এই মামলার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত থেকে এই মামলাটি বদলি করে নিয়ে যাওয়া হয় মোহাম্মদ আখতারুজ্জামান তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালত। অর্থাৎ পুরো মামলাটা শুনেছেন দায়রা জজ জহুরুল হক, কিন্তু রায়টা চলে গেছে আখতারুজ্জামানের কাছে, যিনি এখন ডক্টর আখতারুজ্জামান। আমি যিনি বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন তার স্টেটমেন্টের অপব্যাখ্যা করে, যে সেপ্টেম্বরের মাসে হঠাৎ করে এই যে বিচারককে পরিবর্তন করা। এবং আমি যদি আপনাকে একটি ছবি দেখাই, তো আপনি কি মনে করেন এই যে রায় ঘোষণার 2 মাস আগে হঠাৎ করে কোর্ট পরিবর্তন এবং এই ছবি সবকিছু মিলিয়ে আপনার ব্যাখ্যাটা জানতে চাই। এটা তো ভেরি সিম্পল। আমি যেটা বললাম, আপনি হয়তো আজিজকে দেখা গেল এখানে, আজিজ আর আখতারুজ্জামান, আমিও একদিন একে বাসায় দেখেছি। আমি ঢাকা যেতাম না, বলতাম 1 বছরে একবার। আজিজ তখন হলো মানে ময়মনসিংহ এ পোস্টিং, চিফ হয় নাই, বাট ঢাকা আসা যাওয়া করতো। আমি কিন্তু তাকে আগের থেকেই বলতাম যে তুই এভাবে ডাইরেক্ট ইনভলভ হোস না। সে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে গেল, বিচার প্রক্রিয়া পুরোটা সেই করলো, ইন্টারভিউ নেওয়া, ইনভেস্টিগেশন করা, ফুল কর্নেল হয়ে ওখানেই ঢাকা সেক্টর কমান্ডার, যেটা সাধারণত হয় না। আমাদের পলিসিতে আছে একটা অফিসার কত বছর ঢাকায় থাকতে পারবে। আমার 21 বছর চাকরিতে আমি মাত্র 1-1.5 বছর ছিলাম ঢাকায়, সারা জীবন ওই হিল ট্রাক্স, যশোর, সিলেট, এসআইএনটি এরকম। তো তাকে সেক্টর কমান্ডার বানানো। এখন ব্রিগেডিয়ারের কোনো পোস্ট নাই, সেটা আছে ব্যাটালিয়ন মানে টুআইসি আছে, তো সেটাতে না দিয়ে তাকে কমান্ডে পাঠালো। মানে কিভাবে তৈরি করছে তাকে। এখন আপনি আজিজের দোষ দেন আর এটা না দেন, কিন্তু কাজ তো এটা টপ লেভেলে, বুঝছেন না, তৈরি করে নিচ্ছে। তারপরে তাকে এডি ব্রিগেডে পোস্টিং করলো, এডি ব্রিগেড ঢাকাতেই। তাহলে কি রে, তুই ঢাকাতেই একের পর এক হচ্ছে, এটা কি ভালো ফর ফিউচার? দোস্ত, স্যার তো আমাকে পুরো বিডিআর এর দায়িত্ব দিছে, এটার ইনকোয়ারি সবকিছু, এবং জাজ টাজের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু হয়। জাজ প্রতিদিনই আপনার আজিজের অফিসে সবসময় আসতো, হি ইউজড টু টেল মি, এন্ড আমি জেনেছি। একদিন তার বাসায় দেখি সন্ধ্যার সময়, তখন সে লেফটেন্যান্ট জেনারেল ময়মনসিংহে। তাহলে কিরে, জাজ এখানে কেন? হাউ কাম? জাজ কি করে ক্যান্টনমেন্টে আসে? বলে, দোস্ত তুই বয়, আমি একটু যাচ্ছি। কোথায় যাচ্ছিস? সে গেল আবিদিনের বাসায়, ডিজিডিজিএফআই, বুঝতে পেরেছেন, তখনকার আবিদিনের বাসায়। কেন গেল? দোস্ত আমি এসে বলবো, আই টোল্ড হিম দিস। তারপরে তারা চলে গেল, আসলো, এসে চা খেয়ে ও বিদায় হয়ে গেল তার গাড়ি নিয়ে। আমরা কি রে দোস্ত, তুই হোয়াই আর ইউ উইথ জাজ ক্যান্টনমেন্টে আসবে কেন? এই লোক খালেদা জিয়ারও রায় দিয়েছে। তারপরে ওই যে সবাইকে ফাঁসি টাসি দিল যে সোলজারদেরকে, সেদিন আসছিল কেন? এটা বোধহয় খালেদা জিয়ার রায়ের আগে বা পরে, আই কান্ট রিমেম্বার। সেদিন আসছিল, তার ভাইরা আছে একজন সুপ্রিম কোর্টে। আপনি কথা বুঝতে পেরেছেন? ভাইরাটা তখন হলো ওই যে সিনা ভেঙে গেল দেশ থেকে, ঠিক আছে, সিনা আউট, আর কি একজন অ্যাক্টিং ছিল, যে কি নাম ভুলে গেছে, ওয়াহিদ না কি নাম যেন, জাস্টিস ওয়াহিদ না কে ছিল না অ্যাক্টিং, ওয়াহাব মিয়া। এখন তার ভাইরাকে যেন চিফ জাস্টিস করা হয়। ধান্দাটা দেখেন, এত কিছু করে দিচ্ছে, এত রায়টায় দিয়েছে, তো সেই জন্য গেছে আবিদিনের কাছে। ওই সময় কি আপনি দেশে ছিলেন? দেশে গিয়েছিলেন? বছর একবার যেতাম শীতের। তো আমাকে বললো
অনেক সময় দুবারও গেছি জমি বেচার জন্য। এটা জমি বেচার পরে, মানে এই যে সিনহা সাহেব যে 1700 তারপরে দেন বললো যে এটার জন্য গেছিলাম দোস্ত, যে চিফ জাস্টিস ওর ভাইরাকে যেন করে, হ্যাঁ, এই জন্য গেছে। পরে দেখা গেল যে ওর ভাইরার চাকরি 7 বছর আছে এখনো, মানে বয়স অনুযায়ী তখন থেকে, এই জন্য এখন বর্তমান চিফ জাস্টিসকে করা হয়েছে। এই হলো আমাদের জাস্টিসদের বেচা কিনা, আপনি বলেন অবস্থা। এবং 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 তারপরে শুনেন, আমি তাকে ইউ ডোন্ট ডু দিস থিংস, দিস আর ক্যাটাস্ট্রফিক, আই টেল ইউ, ইউ আর ডুইং টু মাচ। আমি তোকে অনেক আগের থেকে বলে আসতেছি ডোন্ট ডু ইট। তারেক সিদ্দিক তাকে বলে, সো তার নাথিং টু ডু। সেও চক্করে ঢুকে গেছে যখন, আমি তো ঢুকিনি, আমি 2009 চলে আসছি। এই বিচার ব্যবস্থার বিচারকও ক্যান্টনমেন্টে আসা যাওয়া করে, আপনি কোথায় আছেন? এবং চিফ জাস্টিস বানানোর জন্য তার ভাইরাকে, ডু ইউ নো দ্যাট হি ইজ নাও জাস্টিস ইন হাইকোর্ট? সে লোয়ার কোর্টে ছিল, সে গতবার জাস্টিস হয়েছে। হ্যাঁ, আখতারুজ্জামান এখন হাইকোর্টের বিচারক। আমরা আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে পুরস্কৃত করা হয়েছে বিডিআর এর রায়, বেগম খালেদা রায়, সবকিছু মিলে তাকে পুরস্কৃত করা হয়েছে। এবং একটি বিষয় আমি এখানে নিয়ে আসতে চাই, যে দেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন সাবেক বিডিআর সদস্য তারা বলছেন যে আপনি আমাদের কথা কেন বলছেন না? আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, আমরা অন্যায়ভাবে চাকরি হারিয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। এবং এটাতে আমি যেটি বুঝলাম যে যারা সাক্ষী দিয়েছে, সাক্ষী তালিকাটাও মানে এটা তৈরি করা তালিকা, এবং সাক্ষী কিভাবে দিবে সেটাও তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। যারা সাক্ষী দিতে রাজি হয়নি তাদের শাস্তি হয়েছে, যারা সাক্ষী দিয়েছে তারা বেঁচে গেছে, তাদের অনেকেরই স্বল্প মেয়াদে সাজা হয়ে তারা বেঁচে গেছে। এবং কেউ কেউ বলেছেন যে আমরা অনেক কিছু জানি, কিন্তু তাদের অবস্থা দেখে আমরা অনেক কথা আর বলি নাই, আমরা আমাদের মতো করে যেমনে পারে সেমনে বুঝে আমরা বের হয়ে চলে আসছি। তো কিভাবে দেখেন এই যে বিচার প্রক্রিয়াটা নিয়ে? খুব সংক্ষেপে আপনাকে মন্তব্য, যে আখতারুজ্জামান সম্পর্কে তো আপনি বললেনই, এবং বিডিআর সদস্যের এই যে আবেদন, আপনি কি বলবেন যে বিচার সম্পর্কে? এই বিচারটা শুনেন, এটা একটা শো অফ বিচার। এই বিচারে আপনার এটা একটা, যখন একটা চেইন রিয়াকশন, ইউ আন্ডারস্ট্যান্ড, নিউক্লিয়ার বোম যখন ফুটে বা কোনো বিস্ফোরণ যখন ঘটে, চেইন রিয়াকশন হয়। ওখানে একটা সিভিলিয়ান গ্রুপ আসছে, ঢুকে ফায়ারিং টায়ারিং করে এমন একটা চেইন রিয়াকশন সৃষ্টি করেছে, বিডিআর এর সৈনিকরা, সাধারণ সৈনিকরা বুঝতে পারেনি হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। নিজেরা বাঁচতে চায় না, মরতে চায়। তার আগে তো 2 দিন আগে মানুষ জানতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে, তারপরে রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? তারপরে আর্মি কেন ব্যবস্থা নেয়নি? এতগুলো অফিসার ওখানে আছে, ওয়াই? এটার কারণ কি? এবং বিডিআর এর সৈনিকদের যে আপনি তো দেখতেই পাচ্ছেন, এই জাজটা এমন ভাবে করা হয়েছে, যেইভাবে আজিজ বা অফিসার গ্রুপরা বলেছে করতে, সেভাবে বিচার করেছে, সেভাবে রায় দিয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? এবং এই যে বিএনপির চেয়ারপারসন যে খালেদা জিয়ার রায় তো এই দিয়েছে, সবকিছু তো তৈরি করা। যে এই বিডিআর এর সোলজারদের ক্ষেত্রে, নট অনলি বিডিআর সোলজার, আমাদের আর্মিও আমি বলেছি 99.99% দিস আর ভেরি ডিসিপ্লিন ফোর্সেস আমাদের দেশে, এবং এদেরকে স্পয়েল করছে হলো টপ লেভেলের এই মাদার অফ মাফিয়ার মতো, যারা একটা গুন্ডাতন্ত্র সৃষ্টি করেছে। এটার এই বিচারের মধ্যে তো আনিস যে বাটপারটা, এই সেদিন তাকে বাটপার বলেছে, এখন আমার ভাইকে ধরেছে, আজকে বাটপার বলছে, আবার কি করবে? লাভ নাই, লাভ হবে না। You can't do anything. I will not stop. বিপ্লব হবে, প্রয়োজনে আমাদের ফ্যামিলির সবাই স্যাক্রিফাইস করবে, আমাদের আগেরও স্যাক্রিফাইস করে অভ্যাস আছে। এই বাটপারও কিন্তু জড়িত এই আনিস। এখানে অনেক খবর আছে যে অনেকরে দেখ, তোকে এত বড় সাজা দিয়ে দেওয়া হবে, সো সেভ করার জন্য পয়সা ডিলিং হয়েছে। ডু ইউ নো দ্যাট? মানুষ জমি জমা বিক্রি করে এসে পয়সা দিয়েছে। এরা মাদার অফ মাফিয়ার গোষ্ঠী মনে করে কি যেগুলো আমরা জানি না? আরে ভাই, আমরা তো সব জায়গায় চাকরি করেছি, আমরা তো দেশের লোক। এরা বলে আমাদেরকে। কিন্তু কর্নেল শহীদ, আমি বারবারই যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনারা তো ভাই সেনাবাহিনীর লোক, তাই না? আপনাদের একটা ফেলো ফিলিংস থাকে। আপনাদের ফেলো অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। আচ্ছা, আপনারা তখন মইনু আহমেদ সহ আচ্ছা হয় নাই, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
তো যারা এটার প্রতিবাদ করলো, আপনি জানেন যে ঘটনার খুব সম্ভবত 27 বা 28 তারিখে প্রধানমন্ত্রী ইয়েতে গেলেন, ক্যান্টনমেন্টের ভিতরে গেলেন দরবার হলে, সেখানে অফিসাররা তাদের ক্ষোভ প্রকাশ করলো। জানা যাচ্ছে যে সেই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটা জায়গায় এই এত কিছুর পরেও অর্থাৎ 12টা বছর পার হয়ে গেল, আর কদিন পরে কিন্তু ধরেন যারা এইসব ঘটনা জানে প্রত্যক্ষভাবে বা কিছুটা পরোক্ষভাবে, তারা অনেকেই আর থাকবে না সেনাবাহিনীতে। ডাজন্ট ম্যাটার। আমি যারা বলছি, দেখেন রিটায়ারমেন্টের বলেন, আর্মি অফিসাররা বলেন, তারা আমাকে এখন বলছে যে স্যার আপনি বারে বারে আর্টিকেল 45 এর কথা বলেন কেন? আর্টিকেল 7 দেখেন, সেই অনুযায়ী এই সরকার অবৈধ, এবং অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করা বৈধ। আমি বলেছি অস্ত্রর ব্যবসা হবে না, অস্ত্র দিয়ে কোনো বিদ্রোহ হবে না, বিপ্লব হবে। ও অন্যায় করছে, ও মাদার অফ মাফিয়া, আমরা মাফিয়া না, আমরা বিপ্লবের মাধ্যমে এই আইনকে ফেরত নিয়ে আসবো। আপনি দেখেন এই অফিসাররা ওখানে চিৎকার করে কেঁদেছে, সে খুব কুল উত্তর দিচ্ছে যে আপনাদের কাছে ভুল সংবাদ আছে। এখানে তো ভুল সংবাদের কিছু নাই, সবকিছু তো ক্লিয়ার যে ওখানে একটা কিলিং হয়েছে, আর্মি যায়নি। আপনি জানেন আর্মি যখন ডিপ্লয় হয়েছে, ক্যাব যখন ডিপ্লয় হয়েছে, জুনিয়র অফিসার আমাকে ফোন করতো, আমার নিজেরই আন্ডার কমান্ড অফিসার ছিল, বলে যে স্যার আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমরা গেটের আশেপাশে সব বসে আছি। তার মধ্যে একটা সোলজার গুলি খেয়ে মারাও গেছে, একজন মারা গেছে, তখন তো আরো ভেঙে চলে যাওয়ার কথা। ওই 46 ব্রিগেড কমান্ডার ছিল একটা অ্যানাদার বাটপার, নামটা ভুলে গেছি। অফিসার ডিপ্লয় হয়েছে কিন্তু 46 ব্রিগেড, ওখানে ট্যাঙ্ক এবং চলে গেছে, র্যাব গেছে, স্যার আমাদের তো ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, আমাকে ফোন করতে হলো, আমি কি করব স্যার একটু যদি বলেন, আমরা তো তারেক স্যাররা পাচ্ছি না। আমিও তো পাচ্ছি না, পাইলামই না শেষ পর্যন্ত। তারপরে শুনলাম অফিসারদের আরো আপনার দূরে সরিয়ে দিয়েছে, বলছে যে ইউ উইথড্র ফ্রম দেয়ার, টেক পজিশন, ওখান থেকে 3 কিলোমিটার দূরে সবাই। জি কর্নেল শহীদ, আপনি বিডিআর নিয়ে আমার প্রথম পর্বটা তো দেখেছেন ক্যাপ্টেন শহীদের সাথে। আমি তো এই ঘটনাগুলো সব তো আমার চোখের সামনের ঘটনা। না, আপনি তো ইউ আর মোর বাইরে ভিতরে কনভার্জেন্ট অ্যাবাউট ইট, আপনি তো একটা দেখিয়েছেন। এবং যেহেতু ভিতরে প্রথম আমি ভিতরে ঢুকে বিষয়গুলা ডিসকভার করি, আমি কিন্তু আপনার বিডিআর এর যে মামলা, এই মামলা কিন্তু সাক্ষী, কিন্তু আমি রাষ্ট্রপক্ষের সাক্ষী। হ্যাঁ, এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী আমি। কারণ ওই যে আমি আমার যে রিপোর্টটা আমি দেখিয়েছি, ওই রিপোর্টটাই আসলে কোর্টে চালানো হয়েছে এবং বলা হয়েছে ইহা আপনি গ্রন্থ কিনা। এভিডেন্স আপনি যে ম্যাটেরিয়াল দেখিয়েছেন, এগুলো তো এভিডেন্স। তো ওইটাই আর কি। তো মানে যখন আমি সাক্ষ্য দিতে গেছি, ততদিনে আসলে আমাদের কাছে ক্লিয়ার যে কি হতে যাচ্ছে। তাছাড়া মানুষ যে প্রশ্ন করে, আমাকে বলে আপনি আর্মিতে থাকতে কি করছেন, এখন কি করেন? আরে বেটা, আমি আর্মিতে ছিলাম একটা লেফটেন্যান্ট কর্নেল, আমার লেভেলে যতটুক করার প্রয়োজন, যতটুক প্রতিবাদ করার প্রয়োজন, চোর বাটপার ধরার প্রয়োজন, আমি কম্প্রোমাইজ করিনি। কোর্ট মার্শাল হতো না, বাংলাদেশ সেনাবাহিনীতে কোর্ট মার্শাল হয় না, পা ধরলেই সব মাপ, এবং আরো বাজে কাজ করলেও মাপ। আমি পা ধরার লোক না, আই ফেস কোর্ট মার্শাল। আমাদের উপরের লেভেলে যারা, মানে আমাদের লেভেল বা আমাদের চেয়ে একটু উপরের লেভেলে যারা, সেটা আপনি টুপিওয়ালাদেরকে বলেন আর আমি বলেন, আর্মির লোক বলেন, এরা বিক্রি হয়ে যায়, বাট সবাই বিক্রি হয় না। বিপ্লবের জন্য 2-1 জন থাকে। আপনি দেখেন কোরআনে স্পষ্ট আছে যে তোমরা কার্পণ্য করো না, তোমরা নিজেদের সম্পদ রক্ষা করো না। স্পষ্ট বলা আছে যে তোমরা যদি নিজেরা বৈধভাবে নিজেদের রক্ষা করতে না পারো, আমি তোমার জাতিকে অন্য জাতিকে দিয়ে রিপ্লেস করব। এটা একদম কোরআনে স্পষ্ট আছে। এই যে মৌলবীগুলা যে এত কোরআনের কথা বলে, এত কিছু বলে, এট দ্য এন্ড অফ দ্য ডে আজ পর্যন্ত কেউ মাদার অফ মাফিয়া বললো না। এই যে বিরোধী দলগুলা বলতেছে রাস্তায় বসে বসে সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তো সবাই বলে, এবং পৃথিবীতে তো এই মেসেজ যায় না যে মাদার অফ মাফিয়া বিরোধী দলের লোকরা রাস্তায় বলতেছে। এগুলা সব ব্যবসায় আছে। একটা মৌলবীর কথা বলে দিলাম না, তারেক সিদ্দিকের কাছ থেকে টাকা নিতে আসছে। আমি মৌলবী নেতাদেরকে বলবো কোরআনটা ভালো মতো পড়ুন। দেশ যদি রক্ষা না হয়, কোরআনের আলোপন করে কি লাভ? আমরা তো সবাই মুসলমান, আপনাদের জ্ঞানের দেওয়া দরকার নাই। আসল মুসলমানের যে কাজটা সেটা করো। আল্লাহ তো এটাও বলছে মানুষ মাত্রাতিরিক্ত খারাপ, জালেম এবং অকৃতজ্ঞ।
আপনারা অকৃতজ্ঞের কাজ করছেন। এখন পর্যন্ত একজন আমি দেখলাম না এই সরকারের হাসিনা যে আসল দোষী সেটা বলছে না, ডানে বায়ের লোকদেরকে বলছে 12 বছর ধরে এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, সরকার দোষী। আর সে ফেরেশতা, মাদার অফ মাফিয়া। হাসিনা কি ফেরেশতা? নোবডি ইজ টকিং অ্যাবাউট হার। আপনি কি আশা করেন এই জাতির কাছ থেকে বলেন? তারা যখন কথা বলে, এমনকি অনেক বড় বড় নেতাদের নামও নিতে চাই না, বিভিন্ন পার্টির, স্যার আপনারা করেন আমরা আসি, আপনাকে সাপোর্ট দিব। হোয়াট ডু মিন বাই সাপোর্ট? বিপ্লবে আবার আসি কি জিনিস? আমি কি? বিপ্লব সবার, দেশ তোমরা সবার। আপনি কি প্রত্যাশা করেন, বিচার হবে এই ঘটনার? নাথিং উইল গো আনপেড। লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত। বিচার হবে। বাংলার মানুষ দেখবে মাদার অফ মাফিয়াকে কিভাবে ঝুলানো হচ্ছে ঢাকার রাস্তায় ফাঁসিতে বিচার করে। যখন তখন ধরে নিয়ে যাও। ইউর ফাদার্স প্রপার্টি ইজ দি কান্ট্রি। তোমার বাবার সম্পদ। মানুষ সততার সাথেও দেশে থাকতে পারে না, যখন তখন পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ তো না, র্যাব। বাবার সম্পদ পেয়েছো তুমি, বিচার হবে না মানে এভরিবডি উইল বি brought to justice। সবার বিচার হবে, আপনি নিশ্চিত থাকুন। ইফ ইউ আর এ মুসলিম অর খ্রিস্টান অর হিন্দু, আপনার যদি ধর্ম বিশ্বাস করেন, বিচার পৃথিবীতেই হবে তাদের। আখেরাতে তো আছেই। বিচার হয়নি, আপনি দেখেননি? আমি মৌলভী সাহেবদের আবার বলি, সূরা তাহা দেখেন, ওখানে আল্লাহ বলছে হযরত মুসা আলাইহিস সালামকে, আমি কোরআনের কথা বলছি, যে 41 নম্বর বা 43 নম্বর আয়াত হবে, 20 নম্বর সূরা, সূরা তাহা। মুসা, তুমি ফেরাউনের ওখানে যাও, সে বিদ্রোহ করেছে। অর্থাৎ ফেরাউনকে আল্লাহ বানিয়েছিল, সে ঈমানের সাথে কাজ করেনি, মুসাকে বানিয়েছে। সেম থিং আপনি যদি সূরা আরাফে যান, 128 থেকে 140 বা এরকম যদি পড়েন, দেখবেন যে পৃথিবীতে মানুষের থেকে আমি বিচারক বানাই, আল্লাহ বানাই। কিন্তু যে সঠিকভাবে কাজ করবে তার জন্য পুরস্কার, যে করবে না তার এখানে দুর্ভিক্ষ দিব, তার রক্ত দিব। কি মানে যে ভাইরাস দিয়েছে, বাংলাদেশে কি দুর্ভিক্ষ দেয়নি আল্লাহ? এই যে মাদার মাফিয়ার ফাদার যে আরেকটা মাফিয়া ছিল, স্বাধীনতার পর সে মাফিয়া হয়ে গেছে। সে বক্তৃতা দিতে আমি প্রধানমন্ত্রী হতে চাই না। কি বাটপারের বাটপার দেখেন, সে পাকিস্তান থেকে ফিরে 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে। যুদ্ধ করলাম আমরা, কষ্ট করলাম আমরা, ভিআইপির মতো এসে প্রধানমন্ত্রী নিজেই হয়ে গেল। আবার মুখে বলে প্রধানমন্ত্রী হতে, ওর 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 মেয়েও কিন্তু একই কথা বলে যে আমার ক্ষমতার কোনো লোভ নাই। দুনিয়া গান করে দিল, দেশটাকে শেষ করে দিল। কেমন ক্রিমিনালের আপনি বলেন? লজ্জা শরম এরকম বেহায়া পৃথিবীতে আমি দেখিনি। আর কোরআনে স্পষ্ট আছে বিচার হবে। যখন দেশে রাজনীতি থাকে না, তখন বিপ্লব হয়। বিপ্লবের নেতৃত্ব গড়ে উঠতে হয়। ইট ইজ টেকিং টাইম। 12 বছর যেহেতু রাজনীতি ধ্বংস হয়ে গেছে, রাজনীতির মাধ্যমে কোনোদিন এক না এক তন্ত্র পৃথিবীর ইতিহাসে নাই। রাজনৈতিক দলের মাধ্যমে কখনো কোনো এক না এক তন্ত্রকে, হাসিনার মতো মাদার অফ মাফিয়াকে হটানো যায় না, এটা ইতিহাসে নেই। সবসময় বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই এক না এক তন্ত্রকে সরানো হয়। বাংলাদেশের এখন 99% লোক প্রস্তুত হয়ে আছে, গণ অভ্যুত্থান হবে। আমি যদি আজকেও বলি আজকেও হবে, কিন্তু আমি একটা মানে সাকসেস কনফার্ম করে তো করতে হবে, এন্ড দ্যাট ইজ ভেরি নিয়ারিং ইনশাআল্লাহ। তারপর আল্লাহর আদেশ তো আছে, আরেকটা কথা বলা আছে না, আমি তোমাদেরকে সেই শাসক দিব যেরকম তোমাদের চরিত্র। আমি বাংলার জনগণকে বলবো, আপনারা অবশ্যই গণবিপ্লব হবে এবং গণ অভ্যুত্থানও হবে, সফল হবে। চরিত্র ঠিক রেখেন, মুমিন থাকার চেষ্টা করেন, সৎ, তাহলে টিকবে। নাহলে আর একটা বিপ্লব হবে। কেননা হাসিনার কাছে আরো অনেক টাকা আছে, তার গ্রাসরুট লেভেলে টাকা আছে। বিপ্লবের পরে যেন সৎ থাকেন সবাই, দেশকে ভালোবাসেন মুখে না, নিজে সৎ থেকে বা দেশকে ভালোবাসা যায়। অর্থাৎ বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে। জি কর্নেল শহীদ, আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনার অভিজ্ঞতার আলোকে অনেক কথা আপনার কাছ থেকে জানলাম। তো যাই হোক, কিলিং মিশন কেন জানেন? সাথে সাথে বলেছে খালেদা জিয়া ভোরবেলা হেঁটে চলে গেছে
ইত্যাদি ইত্যাদি। আর এটার সাথে এটার কি সম্পর্ক? একটা সরকারের আমলে হয়েছে, গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ইটস ভেরি সিম্পল। আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই, নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল? এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরের 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এর মানে কি আর্মিতে আবার আওয়ামী লীগ পরিবার কি জিনিস আমি বুঝলাম না। What the heck she is talking about? আমি তো তাকে মাদারা মাফিয়া বলছি, এটা তো আমি দেখিনি এই ভিডিওটা। একে তো এখন অন্য কিছু বলতে হয়। আমি একটা কথা বলি, মানে সে যদি নিজেকে প্রাইম মিনিস্টার বলে আর নাহলে ওই রাস্তার ঝগড়াটে মহিলা যদি বলে তাহলে এক কথা। তুমি যদি বলে থাকো সে বের হয়ে গেল কেন, তাহলে বের করনি কেন এতদিন? তার ষড়যন্ত্রটা বের করনি কেন? 12 বছর হয়ে গেছে। আমরা তো জানতেই চাচ্ছি হু হ্যাজ ডান ইট। যদি খালেদা জিয়া করে তাকে বের করো। তুমি তো সরকারে আছো, তুমি যে এত কিছু জেনে ফেলেছো 1 ঘন্টার মধ্যে, এই গল্প বলে ফেলেছো, তাহলে আজকে 12 বছর গেছে। খালেদা জিয়া করছে না, তুমি করেছো, ফাইন্ড ইট আউট। ফাজিল কোথাকার কথা বলে। আর একটা কথা বলি আপনাকে, সে বলছে কি 25 দিনের মাথায়, কত বড় মিথ্যুক দেখেন। এটা কিন্তু 53 দিনের মাথায় পাওয়ারে আসার। 25 দিন কি করে হয়? আপনার কয় তারিখে ইলেকশন হয়েছিল? 5 ডিসেম্বর না কত? 29 ডিসেম্বর নির্বাচন। হ্যাঁ, আর ঘটনা নিয়েছেন জানুয়ারি 4 তারিখে বা 6 তারিখে এরকম। হ্যাঁ, তো 26 তারিখে হয়েছে হলো ঘটনাটা, মানে 25 বা 26 দিন আর 30 দিন কত হয়? হ্যাঁ, 55 দিন, 55-56 দিন। তো আমি তো কম বলেছি, 52-53 দিন। হাউ শি ইজ টেলিং 25 দিনের মাথায়। এগুলো কি মানে এরা আমার আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই এদের ব্যাপারে। প্রাইম মিনিস্টার ক্লেম করে তাকে সে প্রাইম মিনিস্টার। আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে 57 জনের মধ্যে 33 জন আওয়ামী পরিবারের সদস্য, তাই কি? আপনি তো এদের অনেকেই ছিলেন। কোত্থেকে আওয়ামী পরিবার কোত্থেকে আসে? সার্ভিং অফিসার কিসের আওয়ামী পরিবার? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে আর্মিতে আবার কিসের আওয়ামী পরিবার আর বিএনপি পরিবার? আই ডোন্ট নো। আপনাকে আমি একটা কথা বলি, আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি এই না যে আমি আই লাইক বিএনপিরও এরকমই ছিল শাসন ব্যবস্থা, বাট শেখ হাসিনা তার 1 লক্ষ গুণ খারাপ করছে, এটাই আর কি। প্রশ্ন হচ্ছে যে 21শে গ্রেনেড হামলার পরে কিন্তু শেখ হাসিনার পাওয়ারে আসার পথ হয়েছে, আপনি খেয়াল করেছেন? জি। 21শে আগস্টেরও ইনকোয়ারি হবে, বুঝতে পেরেছেন? এটা কে করেছে? এই এরকমই গ্রুপরা করেছে, বুঝতে পারছেন? এই 21শে আগস্ট গ্রেনেড হামলা যদি না হতো আওয়ামী লীগ জীবনে পাওয়ারে আসতো না, এটা মনে রাখেন। কেননা এই না যে বিএনপিকে ভোট দেয়, মানে আওয়ামী লীগকে মানুষ ভোট দিতে চায় না, এরকম যে আজকে দেশের অবস্থা। 99% মানুষ মুক্তি চায়, এটা তারা দেখেছে 70-এর পরে, মানে স্বাধীনতার পরে। তারা জানে আওয়ামী লীগ কি, তারা এখন শুরু করেছে। জি, কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। নিশ্চয়ই বাংলার মানুষ মুক্তি চায় এবং আমরা নিশ্চয়ই। আমি শেষের দিকে আমার যে প্রিয় 9 জন কোর্সমেট তো আছেই, 57 জন অফিসার আর একটা সোলজার মারা গেছে, কিছু সিভিলিয়ান মারা গেছে, সবাই রোহের মাগফিরাত কামনা করছি। এই ধরনের ঘটনা তো হবেই না, এবং এই ধরনের গুন্ডাতন্ত্র আর যেন বাংলাদেশে না থাকে, সেই লক্ষ্যেই হবে গণ অভ্যুত্থান, এবং অতি শীঘ্র ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ কর্নেল শহীদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন। যে দুর্বিষহ অবস্থা, যে দমবন্ধ অবস্থা, এটি থেকে নিশ্চয়ই কর্নেল শহীদ যেভাবে বলছিলেন, যে আশাবাদের কথা বলছিলেন, আমরাও প্রত্যাশা করি আমাদের মুক্তি মিলবে। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।